প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব সিপিসির টপিক 5 এবং 6। তাহলে টপিক 5, অল্টারনেটিভ ডিসপিউট রেসলিউশন, এডিআর। 23 সালে যে নোট, সেই নোটে কিন্তু আমার এই টপিকটা ছিল না। 24 সালে এই টপিকটি আমি এই নোটে যুক্ত করেছি। এই টপিকটা আপনাদের 24 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বলে আমি মনে করেছি, তাই যুক্ত করেছি। তো এই টপিক থেকে 6টি প্রশ্ন রেখেছি। বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। এই প্রশ্ন যদি চলে আসে, তার মানে ধরে নেওয়া যাচ্ছে 7 বা 8 নম্বরের একটি প্রশ্ন, বড় একটি প্রশ্ন, যে প্রশ্নে আপনাদেরকে ভালো উপস্থাপনার মাধ্যমে একটি ব্রড কোশ্চেনের উত্তর দিতে হবে। ভালোভাবে উত্তর দিতে না পারলে এখানে নম্বর খুব একটা আসবে না। বলে রাখা ভালো, শর্ট প্রশ্ন যেগুলো 2, 3, 4, 5 নম্বরের প্রশ্ন, এগুলো কিন্তু অল্প লিখলেই ভালো নম্বর ক্যারি করা যায়। কিন্তু বড় যেগুলো প্রশ্ন, সেগুলো বেশি লিখলেই হয় না, খুব ভালোভাবে চমৎকার উপস্থাপনা ছাড়া কিন্তু ভালো নম্বর পাওয়া যায় না। তো এই প্রশ্নটা যত ভালো করা সম্ভব আমি করার চেষ্টা করেছি। বাজারে প্রচলিত গাইড কিছু আমার আছে কালেকশনে, সেগুলোকে ফলো করেছি। তাছাড়া আমি কিছু রিসার্চ করেছি এবং আমার আদালতে যে গবেষণা করে প্র্যাকটিস করে যে জ্ঞান, সেখান থেকেও কিন্তু কিছু তথ্য অ্যাড করে আমার নিজের ভাষায় এটা তৈরি করেছি। তো প্রথমেই আমি একটি ইংরেজি সেন্টেন্স রেখেছি আলবার্ট আইনস্টাইনের। তিনি বলছেন, পিস ক্যানট বি কেপ্ট বাই ফোর্স, ইট ক্যান অনলি অ্যাচিভড বাই আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ শান্তি জোর করে, বল প্রয়োগ করে কিন্তু রক্ষা করা যায় না। এটা সমঝোতার মাধ্যমেই, বোঝাপড়ার মাধ্যমেই কিন্তু সম্ভব। আইনস্টাইনের এই উক্তির সঙ্গে একমত হয়ে আমরা বলতে পারি, পারস্পরিক সমঝোতায় একটি জটিল সমস্যাও সহজে সমাধান করা যায়। আইন ও বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠাকল্পে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা প্রণয়ন করে এবং দেশের প্রচলিত আইনগুলোর মধ্যে একে সংযুক্ত করে আইন ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে, যা ন্যায় বিচারের প্রাপ্তিকে আরো বেগবান ও ত্বরান্বিত করেছে। তাহলে খুবই চমৎকার একটি মাত্র, দুইটি মাত্র সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আইনস্টাইনের যে কথা, সেইটার একটা প্রতিফলন আমাদের বিচার ব্যবস্থায় এসেছে। বিশেষ করে সিভিল বা পারিবারিক মামলায় সেটা আমরা দেখতে পাচ্ছি। বিকল্প নিরোধ নিষ্পত্তি কি, এটা আমরা এবার সংজ্ঞায়িত করব। আইন সিদ্ধ পদ্ধতি মেনে ও সহমত পোষণ করে আদালত বা সাধারণ আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে বিকল্পভাবে পক্ষগণের বিরোধ বা সমস্যার নিষ্পত্তিকরণে বিকল্প বিরোধ নিষ্পত্তি, যাকে ইংরেজিতে অল্টারনেটিভ ডিসপিউট রেসলিউশন, ব্র্যাকেটে সংক্ষেপে এডিআর বলা হয়। এডিআর শব্দটাই কিন্তু আদালতে খুব বেশি প্রচলিত। এবং যে লিগ্যাল এইড সংস্থা আছে সরকারের, যারা গরিব তাদের উদ্দেশ্যে তৈরি করা, বিনা খরচে আইনি সেবা পাওয়ার যে অধিকার, সেটা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে লিগ্যাল এইড। তো লিগ্যাল এইডে কিন্তু এডিআরটাই বেশি করা হয়। এডিআর শব্দটা লিগ্যাল এইডে বেশি আমরা শুনতে পাই। তো এডিআর অনেকেই শুনে থাকবেন যারা জুনিয়র হিসেবে আদালতে গিয়েছেন। তো আমরা নিজের ভাষাতেও লিখতে পারবো যে আদালতে একটা ফর্মাল প্রসিডিংস এর মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়। আদালত একটা সিদ্ধান্ত দেন যে এটা কার পক্ষে যাবে, সিদ্ধান্ত বাদী না বিবাদী পক্ষে। কিন্তু আদালতের সিদ্ধান্ত লেন্দি প্রসেস, তারপরে খরচ সাপেক্ষ। কিন্তু আদালতের বাইরে গিয়ে পক্ষরা যদি বসে একটা সিদ্ধান্তে আসেন, তাহলে দ্রুতই একটা সিদ্ধান্তে আসা যাবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, মামলা যখন চলবে, মামলায় যখন একটা পক্ষ ডিক্রি পাবে, বাদী জিতে গেল, বিবাদী হেরে গেল, আবার ডিক্রি ফেল করলো, তার মানে বিবাদী জিতে গেল, মামলা ডিসমিস হলে বাদী হেরে গেল। মানে জাজমেন্টে সবসময় কি থাকে,
এক পক্ষ জিতে যাবে, আরেক পক্ষ হেরে যাবে। কিন্তু এডিআর এর মাধ্যমে কিন্তু উভয় পক্ষই জিতে যায়, কারণ এডিআর হলে একটা সলিনামা সাবমিট করা হয় আদালতে, দুই পক্ষই সেটাতে সাপোর্ট দিয়ে থাকেন। তো এটা খুবই চমৎকার একটা বিষয়। বিকল্প বিরোধ নিষ্পত্তিকে রেস্ট্রোপেক্টিভ জাস্টিস, সরি, রেস্টোরেটিভ জাস্টিস এর সঙ্গে তুলনা করা হয়েছে। রেস্টোরেটিভ জাস্টিস বলতে যেটা সংস্কার করে কোনো কিছুকে, এরকম, যেখানে জনগণকে পরস্পরের সম্মুখে বসিয়ে ঘটনার আর্থসামাজিক ও মানসিক কারণ খোঁজা হয়। একে একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কি প্রতিকার চায় তার উপর গুরুত্ব আরোপ করা এবং ভবিষ্যতে যেন অপরাধ সংঘটিত না হয় সেদিকে নজর রাখা। একটা সিভিল ম্যাটার্স, যে পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে সে আসলে কি চাচ্ছে, আদালতে বিচারের মাধ্যম ছাড়া দুই পক্ষকে বসিয়ে কি কোনো সমাধান করা যায় না, সেটা ভেবে মহৎ উদ্দেশ্য নিয়ে নৈতিকতার দৃষ্টিকোণ থেকে একটা ফ্লেক্সিবল, নমনীয় দৃষ্টিভঙ্গি থেকে যদি সমাধান করে দেওয়া হয়, তাহলে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি লাভবান হচ্ছেন, এবং যিনি এই যে ক্ষতিপূরণটা দিবেন তিনি সহজে সেটা হয়তো বা মেনে নিচ্ছেন, কারণ তাকে কাউন্সিলিং করা হচ্ছে, তাকে বোঝানো হচ্ছে, একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। এই ক্ষেত্রে দুইজনের মধ্যে একটা ভালো সম্পর্ক বজায় থাকে। আদালতের রায়ে বাদী ক্ষতিপূরণ পেল, বিবাদী হেরে গেল, তাদের মধ্যে ভালো সম্পর্ক আর থাকে না, এখানে একটা শত্রুতার সম্পর্ক বিরাজ করে। এটার উপর ভিত্তি করে কি হতে পারে, বিবাদী আপিল করতে পারে, এটা আরো দীর্ঘসূত্রিতা চলতেই থাকবে। আবার কি হতে পারে, আপিল করলো না ঠিকই, কিন্তু সে হয়তো বা মনে মনে একটা ক্ষোভ, রাগ, একটা শত্রুতা ভাবাপন্ন নিয়ে থাকলো, ভবিষ্যতে হয়তো বা এটার থেকে আরেকটা কি হতে পারে, অপরাধ সৃষ্টি হতে পারে। তাই এডিআর এর কোনো কিন্তু ভালো বিকল্প হতেই পারে না। সার্বিক দিক বিবেচনায় একটি বিরোধ দ্রুত নিষ্পত্তিকল্পে উক্ত পদ্ধতি দিন দিন জনগণের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে। আজকে আমার মামলা একটা আদালতে, যদিও এটা এডিআর এর বিষয় না, তো এডিআর এর মতোই বলা যায়, আমি বাদীপক্ষ আছি, মামলা করেছি 2,40,000 টাকার, 406/420 প্রতারণার মামলা, আত্মসম্পত্তি বিশ্বাসভঙ্গের মামলা। তো এই টাকা নিয়ে টাকা দিচ্ছে না, মামলা করেছি। তো আপোষের শর্তে জামিন নিয়ে দ্বিতীয় ডেটে 50,000 টাকা দিয়েছেন 2,40,000-এর মধ্যে। 1,90,000 টাকা আজকে দেওয়ার কথা, কিন্তু বিবাদী মানে আসামি মাত্র 20,000 টাকা নিয়ে আসছেন, বাদী তো টাকাটা নিবে না। আদালত জামিন নামঞ্জুর করে কি করে দিল, আসামিকে সিডাব্লিউ মূলে হাজতে পাঠানোর আদেশ দিয়ে দিল। এখন বাদীর আইনজীবী, আসামির আইনজীবী আমাকে ফোন দিল, আমি কোর্টে ছিলাম ওই সময়, উনি কোর্টে ছিলেন না, আসামির আইনজীবী। আসামির আইনজীবী আমাকে ফোন দিল, কারণ আসামি আবার ফোন দিয়েছে তার আইনজীবীকে। তো আমি গেলাম, আবার যাওয়ার পরে আবার হিয়ারিং হলো। উনি বারবার রিকোয়েস্ট করছে যে স্যার আগামী ডেটেই দিয়ে দিব টাকা। তো স্যার বলছে, উনি বলছেন যে আসামির বাদীর আইনজীবী আছে, মানে আমি আছি। তো ম্যাজিস্ট্রেট সাহেব বলছেন যে আইনজীবী থাকলে তো হবে না, টাকা তো আইনজীবীর না, বাদীর, বাদী ক্ষতিগ্রস্ত হয়েছে, তো বাদীকে নিয়ে আসেন। তো আমি বললাম স্যার বাদী বাইরে আছে, বাদীকে ডাকলাম। তখন বললো আপনারা বাইরে বসে 10 মিনিটের মধ্যে একটা সমাধানে আসেন, বাদী যদি কনভিন্সড হয় তাহলে আমি জামিন দিচ্ছি এবং টাকাটা সে গ্রহণ করবে। আমি বাইরে গিয়ে বাদীকে বোঝালাম যে টাকা যদি আপনি না নেন তাহলে কি হবে, আপনাদের মধ্যে শত্রুতা তৈরি হবে, আপনারা তো একদিন বন্ধু ছিলেন, টাকা দিতে পারেনি বন্ধু, মামলা করেছেন, ঠিক আছে, টাকা তো পাবেন, আজকে 20,000 দিচ্ছে, সামনে ডেটে আবার দিবে আরো কিছু। এখন তো দেশের পরিস্থিতি খারাপ। আমি খুব সফট দৃষ্টিভঙ্গি থেকেই এটা বোঝানোর চেষ্টা করলাম, বাদী খুব সহজেই মেনে নিল, 5 মিনিটের সমাধান হয়ে গেল। তারা 3 মাস চাচ্ছিল, আমি অনুরোধ করলাম 3 মাস না 2 মাস, বাকি 2 মাসে আর 1,70,000 টাকা দিয়ে দিবে। আদালতে সাবমিট করলাম, আদালত মেনে নিল। একটা চমৎকার বিষয়, দুইজনের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ একটা বিষয় হলো, তারা কোর্ট শেষে একসাথে বাইরে বের হয়ে চলে গেল। এই যে দুইজনের মধ্যে বন্ধুত্ব থাকলো, আবার আমার বাদী একটা টাকাও পেল। তো আগামী ডেটে হয়তো বা আরো কিছু দিবে, এভাবে শেষ হবে। তো এটা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তির একটা ভালো আউটপুট, একটা গুডনেস, যেটা আসলে উম, সহযোগিতা যদি করা হয় তাহলে নৈতিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটা ভালো।
বিভিন্ন ধরনের বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান। আমরা আলোচনা করছি কি, প্রশ্নটা কি, বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা, মানে আমি যা জানেন। প্রশ্নটা আর কিভাবে আসতে পারে, বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে যা জানেন লিখুন, বা বিস্তারিত আলোচনা করুন, একই কথা। বা এডিআর সম্পর্কে যা জানেন লিখুন। তাহলে আমরা প্রথমে সূচনা দিলাম আইনস্টাইনের একটা মহৎ স্টেটমেন্টের মাধ্যমে, সংজ্ঞা দিলাম। এবার আসছি বিভিন্ন ধরনের বিকল্প বিরোধ নিষ্পত্তি মানে প্রকারভেদ। বিকল্প বিরোধ নিষ্পত্তির মূল লক্ষ্য মামলায় জটিলতা এবং দীর্ঘসূত্রিতা পরিহার করা। দীর্ঘসূত্রিতা বলতে দীর্ঘদিন তারিখের পর তারিখ চলতে থাকে, এইটাকে স্টপ করা। আমাদের দেশে তিন ধরনের বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা রয়েছে। এক নম্বর, আলাপ আলোচনা মানে নেগোসিয়েশন। এ পদ্ধতিতে পক্ষগণ কারো সাহায্য ছাড়াই নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতায় উপনীত হয়। তার মানে দুইটা পার্টি, একটা বাদী একটা বিবাদ, দুই পক্ষই থাকে, এর মাঝখানে থার্ড পার্টি বা মধ্যস্থতাকারী বলে কেউ থাকে না। নিজেরা নিজেরাই সমাধান করে এসে বলছে, ওর অনার আমরা আপোষ করে নিয়েছি, আমরা এইভাবে সেটেল করতে চাচ্ছি বিষয়টা। তখন নিজ নিজ আইনজীবী সেই বিষয়টা কোর্টে উপস্থাপন করেন ফর্মালি, লিখিত আকারে, সমাধান হয়ে যায়। আচ্ছা, মধ্যস্থতা বা মিডিয়েশন, এইটা সবচেয়ে, দুই নম্বর পয়েন্ট যে মিডিয়েশন বা মধ্যস্থতা, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কারণ নিজেরা আলাপ আলোচনা বা নেগোসিয়েশনের মাধ্যমে যদি সমাধান হতোই, মামলা তো হতো না। বাদী বাধ্য হয়ে মামলা করে, তাই নেগোসিয়েশনের সম্ভাবনা খুবই কম। তবে মেডিয়েশন বা মধ্যস্থতা, এটার কিন্তু ভূমিকা বেশি। পরস্পরের প্রতি ক্ষোভ, রাগ, ভুল বোঝাবুঝির মাধ্যমে মামলা করে ফেললো, কিন্তু তখন বোঝানো হয়, মানুষ তো ভিতরে মানুষ, মানে নৈতিকতা বা একটু মমত্ববোধ থাকলে একটা মানুষ মেনে যাবে, বুঝবে। বিশেষ করে যখন এডিআর করেন কোনো এডি, মানে লিগ্যাল এড কর্মকর্তা বলতে একজন সহকারী জজ সেখানে দায়িত্ব পালন করেন লিগ্যাল এড কর্মকর্তা হিসাবে। তো সহকারী জজ জানেন যে একটা মিডিয়েশন কিভাবে করতে হয়, আর সে বিষয়ে ট্রেনিং থাকে প্রপার, এবং তিনি বারবার এই ধরনের কাজ করে প্র্যাকটিক্যালি অনেক এক্সপিরিয়েন্সড হন, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেন। আমি দেখেছি আমাদের রাজশাহীতে তিনজন লিগ্যাল অফিসার, আমি লিগ্যাল এডের কিছু কাজও করেছি। তো আমি তিনজনই মহিলা জাজ দেখেছি, সহকারী জাজ। মানে মহিলারা একটু নরম ভাবে বোঝাতে পারেন উভয় পক্ষকে, এই কারণে হয়তোবা মহিলাদেরকে বেশি লিগ্যাল এড অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়, মধ্যস্থতাকারী হিসাবে। এই পদ্ধতিতে তৃতীয় কোনো ব্যক্তি মধ্যস্থকারী নিযুক্ত হন, এবং কোনো ধরনের জোর আরোপ, মানে কোনো জোর করা হয় না, জুলুম করা হয় না, মানতেই হবে এ ধরনের কোনো রিজিড ডিসিশন আসে না, ফ্লেক্সিবল বা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ব্যতীত আলাপ আলোচনার মাধ্যমে দুই পক্ষকে একটি সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998 এর 89 এ, 98 ক্যাপিটাল এ ধারার বিধান মতে মধ্যস্থতা বলতে নমনীয়তা, অনানুষ্ঠানিক, অনানুষ্ঠানিক মানে ইনফর্মাল, অবাধ্যতামূলক, কেউ মানতে বাধ্য না, গোপনীয়তা, এটা গোপনে করা হয়, এখানে আইনজীবীও থাকতে পারেন না। হ্যাঁ, লিগ্যাল এডে কোনো মামলা আছে, আইনজীবী যদি নিয়োগ করে, সেক্ষেত্রে আইনজীবী তাকে কি করতে পারে, পরামর্শ দিতে পারে, কিন্তু আইনজীবী ভিতরে কখনো প্রবেশ করতে পারে না। আমি কখনো ভিতরে প্রবেশ করে শুনানিতে অংশগ্রহণ করতে পারিনি, বা সেখানে যে মধ্যস্থতা চলছে এটা আমার দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি আমার মক্কেলকে পরামর্শ দিয়েছি, হ্যাঁ এই এই বিষয়গুলো আসলে আপনি মেনে নেবেন, এই এই বিষয়গুলো আসলে মেনে নেবেন না, নিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অপ্রতিদ্বন্দ্বিতামূলক এবং সমঝোতামূলক, প্রতিদ্বন্দ্বিতা না, সমঝোতা বিরোধ নিষ্পত্তিকে বোঝায়, যা আংশিকভাবে বা সম্পূর্ণভাবে উভয় রূপে মীমাংসা হতে পারে। একটা বিষয় হয়েছে, একটা মামলায় দুই তিনটা হয়তো বা বিষয় আসছে। যেমন কোনো মহিলা যদি নিজের খোরপোশের মামলা করে, 3 মাসের ইদ্যৎকালীন খোরপোশ, নিজের মেনটেনেন্স বা দেনমোহরনার মামলা, খোরপোশের সাথে ডাওয়ার বা দেনমোহরনার মামলা করে, এক বা একাধিক সন্তানের খোরপোশের মামলা করে, তো এই তিনটা বিষয় যদি সেটেল না হয়, হয়তো বা একটা বিষয় সেটেল হলো বা একাধিক সেটেল হলো, একটা হলো না, তার মানে আংশিক বা সম্পূর্ণ সেটেল হতে পারে, বাকিটা মামলাতে সিদ্ধান্ত হবে। মূলত বিবাদী কর্তৃক লিখিত জবাব পেশ করার পর
লিখিত জবাব যখন পেশ করা হয়, লিখিত জবাবে বিবাদী কতটা মেনে নিচ্ছে কতটা মানছে না, বা লিখিত জবাব দেওয়ার সঙ্গে সঙ্গেই সলিনামা দাখিল করা হচ্ছে কিনা, বা লিখিত জবাব দেওয়ার পর একটা পর্যায়ে, যে কোনো পর্যায়ে, যে লিখিত জবাবের পরে যে যে কোনো পর্যায়ে কিন্তু সলিনামা দাখিল করতে হতে পারে। সাক্ষী দেওয়া অবস্থাতেও যদি বলা হয় যে স্যার আমরা মেনে নিয়েছি, সেটেল হয়ে গেছে আমাদের মধ্যে, আমরা এখন সলিনামা দিয়ে মামলার জাজমেন্ট চাচ্ছি সলিনামার ভিত্তিতে, আদালত মেনে নেবেন, তাহলে লিখিত জবাব পেশ করার পর পক্ষসমূহ হাজির সাপেক্ষে পক্ষসমূহ হাজির থাকতে হবে, উভয় পক্ষ, তাহলে সম্ভব। শুনানি মুলতবি রেখে, তার মানে আর সাক্ষী না নিয়ে, শুনানি বলতে এখানে সাক্ষীর কথা বলা হচ্ছে, বিচারিক আদালত নিজে বা আইনগত সহায়তা আইন 2000 অনুসারে আইনগত সহায়তা কর্মকর্তা, একটু আগে যেটা বললাম লিগ্যাল এড অফিসার, পক্ষসমূহে নিযুক্ত আইনজীবী, বাদী এবং বিবাদীর এক বা একাধিক যে আইনজীবী থাকেন, তারা স্থানীয় বার সমিতির সভাপতির সাথে পরামর্শপূর্বক লোকাল বারের যিনি জেলা জজ, লোকাল বারের সভাপতির সাথে পরামর্শ করবেন কে, জেলা জজ কর্তৃক প্রণয়নকৃত প্যানেল হতে মধ্যস্থতাকারীর নিকট মোকদ্দমাটির মধ্যস্থতার জন্য প্রেরণ করা যেতে পারে বা হয় প্যানেল অফ মেডিয়েটরস। প্যানেল অফ মেডিয়েটরস বা মধ্যস্থতাকারীর যে প্যানেল, সেইটা কিন্তু লোকাল বারের যিনি সভাপতি তার সাথে কি করেন, জেলা জজ। বলে রাখা ভালো, জেলা পর্যায়ে যতগুলো বিচারক আছেন তার মধ্যে যিনি সবচেয়ে প্রধান, তিনি কিন্তু জেলা জজ, ডিস্ট্রিক্ট জাজ। তো তিনি যেমন প্রধান, অর্থাৎ বেঞ্চের প্রধান, এইদিকে সে বারের প্রধান হচ্ছে সভাপতি। তো বেঞ্চের প্রধান এবং বারের প্রধান মিলে কি করছেন, একটা মধ্যস্থতাকারীদের প্যানেল নির্দিষ্ট করছেন, এবং সেই প্যানেলের থেকেই বা সেই প্যানেলের যে ব্যক্তি আছে তাদের কাছে মামলা পাঠিয়ে দিচ্ছেন মধ্যস্থতা করার জন্য। এখন কে কে হতে পারবেন প্যানেলের মধ্যস্থতাকারী বা কতদিন সময়, এগুলো আবার আগে আরেক পাড়ায় দিয়েছি। অবসরপ্রাপ্ত জজ প্যানেলের কোনো সদস্য বা যোগ্য কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ পেতে পারেন। জজ সাহেবদেরকে প্যানেলের মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ দেওয়া হয় কারণ তাদের অভিজ্ঞতা থাকে বাস্তব। একাধিক মধ্যস্থতাকারী নিয়োগে কোনো বাধা নেই, একটি মামলায় এক বা একাধিক মেডিয়েটর থাকতে পারেন। মধ্যস্থতাকারীকে মোকদ্দমার পক্ষগণ ফি প্রদান করে থাকেন। যিনি মধ্যস্থতা করবেন তাকে অবশ্যই ফি দিতে হবে, কারণ তিনি বিনা পারিশ্রমিকে বিনা সম্মানিতে তো আর কাজ করে দিবেন না। সেক্ষেত্রে একটা ব্যক্তি একবার করবেন, বারবার তো করবেন না। যখনই তাকে একটা নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হবে, তখন সেটার প্রতি একটা মানুষের আগ্রহ বা ইন্টারেস্ট থাকবে, যা মধ্যস্থতার পরবর্তী 60 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। মধ্যস্থতা হয়ে যাওয়ার পর 60 দিনের মধ্যে ফি পরিশোধ করতে হবে। প্রজাতন্ত্রে লাভজনক পদে নিযুক্ত ব্যক্তি মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ পাবেন না, তার মানে যারা চাকরি করছেন, বেতন আছে, তারা মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ পাবেন না। মোকদ্দমার পক্ষগণ নিজেরা 10 দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগে ব্যর্থ হলে, মানে কাকে দিয়ে মধ্যস্থতা করা হবে, নিজেরা যদি 10 দিনের মধ্যে নিয়োগ করতে ব্যর্থ হয়, সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে বিজ্ঞ আদালত পরবর্তী 7 দিনের মধ্যে প্যানেল হতে মধ্যস্থতাকারী নিয়োগের ব্যবস্থা করবেন। মধ্যস্থতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য স্বাভাবিক সময় 60 দিন। নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে তার পরের দিন থেকে, যেদিন নিয়োগ পেলেন তার পর দিন থেকে মেয়াদ শুরু হবে। 60 দিনের মধ্যে সাধারণত মধ্যস্থতা করে দিতে হবে। তবে আদালতের ইচ্ছা বা পক্ষগণের যৌথ আবেদনক্রমে অতিরিক্ত 30 দিন সহ মোট 90 দিনের মধ্যে মধ্যস্থতা সম্পন্ন করতে হবে। এই যে লাইনগুলো পড়লাম, প্যারাটা পড়লাম, এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে। খুবই গুরুত্বপূর্ণ প্যারা এটা, এই যে সংখ্যাগুলো বিশেষ করে লিখিত পরীক্ষায় সংখ্যাগুলো লিখলে নির্ভুল লিখতে হবে, না সম্ভব না হলে সংখ্যাগুলো অ্যাভয়েড করাই ভালো। যদি সংখ্যা লিখেন নির্ভুল লিখতে হবে, না হলে লিখবেন না, লিখলে অবশ্যই নম্বর ভালো পাবেন। পক্ষগণ সাক্ষী হিসেবে নিযুক্ত আইনজীবীগণ মধ্যস্থতাকারী স্বাক্ষরিত প্রতিবেদন আদালতে জমাদানের 7 দিনের মধ্যে স্থলে বা সম্মতিসূচক ডিক্রি প্রদান করতে হবে। আদেশ 23-এ আছে, সিপিসির যে অর্ডার 23 সেখানে এই বক্তব্যটা দেওয়া আছে, 7 দিনের কথা।
মধ্যস্থতার ফলে প্রদত্ত সোলে বা সম্মতিসূচক ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিশন চলবে না। কেন চলবে না? কারণ এখানে কোনো সংক্ষুব্ধ পক্ষ থাকে না। উভয় পক্ষই তো মেনে নিচ্ছে, বিষয়টা মেনে নিয়ে উভয় পক্ষের যে চাওয়া পাওয়া সেখানে সলেনামায় প্রতিফলিত হচ্ছে। তাহলে তার কেউ পরে বলতে পারে না আমি তো এটা মানি না, আর মেনেই তো স্বাক্ষর করেছে। বিশেষভাবে উল্লেখ যে কোনো মোকদ্দমায় বিচারিক আদালত নিজে মধ্যস্থতা করতে গিয়ে ব্যর্থ হলে তিনি নিজে উক্ত মোকদ্দমায় শুনানি করবেন না। একজন বিচারক, তিনি বিচারিক আদালত মানে তার কাছে মামলাটা আছে, তিনি চেষ্টা করেছিলেন নিজে মধ্যস্থতা করার। মধ্যস্থ করার জন্য তার খাস কামরায় বসে তিনি ইনফর্মাল আলোচনা করেছেন, কিছু তথ্য তিনি জেনেছেন যেটা আদালতে বসে, এজলাসে বসে, কোর্টরুমে বসে জানা সম্ভব না। কারণ ইনফর্মাল যখন তিনি তার পাশের কোর্টের পাশের যে চেম্বার আছে, খাস কামরা, সেখানে বসে কথা বলবেন, বসে আদালতে তো দাঁড়িয়ে কথা বলতে হয়, কিন্তু মধ্যস্থ করার সময় আদালত হয়তোবা তার প্রপার ড্রেসে নাই, একটা ইনফর্মাল ড্রেসে হয়তোবা একটা টি শার্ট পরে বসে আছেন তার চেম্বারে, এবং মক্কেলদেরকেও বসিয়েছেন, বসে হয়তোবা ফ্রেন্ডলি আলোচনা করেছেন ইনফর্মাল ওয়েতে। তো এই কথাতে হয়তোবা কিছু গোপন কথা বের হয়ে গেছে। এই গোপন কথা কে বের করেছে? পক্ষরা বের করেছে। বের করার পর এখন যখন ওই আদালতে বসে মধ্যস্থতা তিনি করতে ব্যর্থ হয়েছেন, আদালতে বসে ওই তথ্যগুলো তার মাথায় আছে। এই তথ্যগুলো মাথায় থাকার কারণে তিনি গোপন জিনিস আগে থেকে যেহেতু জেনে গেছেন ইনফরমালি, তাই তিনি আদালতে বসে সেই মামলার আর বিচার করতে পারবেন না। এটা ইথিক্যালি ঠিক নয়। এই কারণে তাকে সেই মামলাটা বদলি করে অন্য কোর্টে দিয়ে দিতে হবে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, প্র্যাকটিসেও আপনার কাজে লাগবে, এমসিকিউ রিটেন ভাইভাতেও কাজে লাগবে। তাহলে আমরা দুই প্রকারের মধ্যস্থতা দেখলাম। এক নম্বর হচ্ছে আলাপ আলোচনা, নেগোসিয়েশন। দুই নম্বর মিডিয়েশন। এবার তিন নম্বর পয়েন্ট কি? সালিশ বা আরবিট্রেশন। এ প্রক্রিয়ার এই প্রক্রিয়াটির ধরন মধ্যস্থতার মতো হলেও কিছুটা নিয়ম নিষ্ঠভাবে সম্পাদিত হয়, যেখানে তৃতীয় পক্ষ হিসেবে আদালত বা কোনো আরবিট্রেশন বডি থাকে, যেখানে পক্ষগণকে সমঝোতায় এনে সমাধান প্রণয়ন করা হয়। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998 এর 89 বি ধারায় সালিসের বিধান সংযুক্ত হয়েছে। সালিস আইন 2001 এর ধারা 9 অনুসারে মোকদ্দমা প্রত্যাহারের পর সালিসের মাধ্যমে রায় বা রোয়েদাদ প্রাপ্ত না হলে, একজন বলল ঠিক আছে আমরা মামলা সালিসের মাধ্যমে সমাধান করে নিব, এলাকায় বসে মেম্বাররা বসে করে দিবে বা চেয়ারম্যানের সামনে বসে করে নিব, বা পৌরসভা এলাকার হলে মেয়রের সামনে বসে করে নিব, সিটি কর্পোরেশনে হলে সিটি কর্পোরেশনের কোনো ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশনের নগরপিতা বা মেয়রের কাছে করে নিব, বা স্থানীয় ভাবে আমরা সেটেল করে নিব সালিসের মাধ্যমে। এটা বলে মামলাটা প্রত্যাহার করে নিয়েছে বাদী। প্রত্যাহার করার পরে সালিসে যে সালিসটা সফল হলো না, অর্থাৎ সালিস হলো বা হলো না বা আংশিক হলো, আলটিমেটলি কোনো রায় দিতে পারলো না বা রোয়েদাদ প্রাপ্ত হলো না, সেই ক্ষেত্রে উক্ত বিষয়ে পুনরায় মোকদ্দমা দাখিলে পক্ষগণ অধিকারী হবে। তার মানে যেহেতু সালিস সফল হয়নি, আবার মামলা করা যৌক্তিক, মানে মামলা করা যেতেই পারে সে বিষয়ে, যেহেতু সে কি করেছে, প্রত্যাহার করেছে। অথবা প্রত্যাহারকৃত মামলাটা আবার পুনর্জীবিত করা যেতে পারে। আপিল মোকদ্দমায় বা আপিলে মধ্যস্থতা। আমরা মধ্যস্থতা সম্পর্কে একটু আগে জেনেছি, সেটা মূল মামলায় মধ্যস্থতা তো করা যেতেই পারে। আপিলে কি মধ্যস্থতা করা যাবে সেটা দেখে নিই। কোন আপিল মোকদ্দমায় মধ্যস্থতার জন্য আবেদনের মাধ্যমে পক্ষগণ ইচ্ছা পোষণ করলে আপিল ও মধ্যস্থতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি করা যেতে পারে। তাহলে আপিলেও সম্ভব। এটা আছে 89 সিতে। ধারার 89 সি ধারার বিধান মতে 89 এ ধারার বিধান অনুসরণ করতে হবে। 89 এতে যে মধ্যস্থতার কথা বলা আছে মূল মামলায়, একটু আগে আমরা দীর্ঘ যে বিষয়গুলো দেখলাম, তিন প্রকার ব্যক্তির কাছে যেতে পারে, প্যানেলের কথা দেখলাম, কতদিনের মধ্যে করতে হবে, এইগুলোই কিন্তু প্রযোজ্য হবে আপিলে। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন বা মুতাটিস মুতান্ডিস, এই এই যে ইংরেজি শব্দে লেখা আছে, ইংরেজি লেটারে লেখা আছে, এটা কিন্তু আরবি শব্দ, আরবি ভাষা থেকে এসেছে। এটার অর্থ হচ্ছে প্রয়োজনীয় পরিবর্তন। তাহলে প্রয়োজনীয় পরিবর্তন করে বিধানসমূহ প্রয়োগ করা যাবে। যেখানে মূল মামলায় 89 এতে বিধান আছে সেটা এখানে ইমপ্লিমেন্ট হবে
পরিবর্তন করে আসতে পারে। কিন্তু ওই যে 90 দিন সর্বোচ্চ, 60 দিন, আর 30 দিন সর্বোচ্চ, 90 দিন কারা হতে পারে, এই সবগুলো একই। বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধানটি প্রত্যাবর্তনের উদ্দেশ্য বা সুবিধা, এডিআর আইনটা চালু হওয়ার কারণ কি, উদ্দেশ্য কি, এটার সুবিধাটা কি, যেটা সুবিধা এটাই উদ্দেশ্য। সুবিধা আছে বললে এই উদ্দেশ্যেই, সুবিধা নেওয়ার উদ্দেশ্যে কিন্তু এটি চালু করা হয়েছে। তো এই পয়েন্টটা আমরা পড়ে নিই। এখানে দেখবেন বেশ কিছু পয়েন্ট আলোচনা করছে, এই পয়েন্টগুলো আলাদা আলাদা ছোট ছোট প্রশ্ন আসতে পারে, আবার একসাথে আমরা যতটুকু সম্ভব আলোচনা করবো। যদিও বড় মনে হচ্ছে, 10 নম্বরের প্রশ্নের জন্য আমি এই নোটটা রেডি করেছি। সমস্যা যতই গুরুতর হোক না কেন, তার সমাধানের উত্তম পন্থা হলো সমঝোতা, অর্থাৎ আলাপ আলোচনার মাধ্যমে একটি উপযুক্ত সিদ্ধান্তে আসা। বিকল্প বিরোধ নীতির মূল উদ্দেশ্য মামলা পরিহার করা, মামলার অযাচিত ব্যয়ভার হ্রাস। একটা মামলা যদি 10 বছর চলে তাহলে পক্ষগণের তো অনেক টাকা খরচ হবে, যাতায়াত খরচ, খরচ। এবং এরকম হয় যে জেনারেশন টু জেনারেশন, দাদা মামলা করেছে, দাদা মারা গেছে, বাবাও মরেছে, এখন নাতি পুতি মামলা চালাচ্ছে, এরকমও হয়। তো এই যে মামলার অযাচিত ব্যয়ভার, দীর্ঘদিন চলে মামলা অতিরিক্ত খরচ হবে, অ্যাডভোকেটদের ফি লাগবে, তারপরে মামলার পক্ষরা যাতায়াত করবে সেই ফিটা লাগবে, আরো অন্যান্য ফি লাগবে। পক্ষগণের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করা, তাহলে ফি হ্রাস করবে, আবার তাড়াতাড়ি মামলা শেষ হয়ে গেলে সম্প্রীতি বৃদ্ধি পাবে। পূর্বে জমিজমা সংক্রান্ত বা পারিবারিক বিষয় মামলাসমূহ বছরের পর বছর আটকে থাকতো এবং আহ, মীমাংসায় অসম্ভব হয়ে যেত, মানে মীমাংসা সম্ভব হতো না। বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধানের নিয়ম অনুসারে 60 দিনের মধ্যে মধ্যস্থতা নিষ্পত্তি করতে হবে। তার মধ্যে না হলে 30 দিন আদালত কর্তৃক বর্ধিত করা যাবে, অর্থাৎ 90 দিনের মধ্যে একটি মামলা নিষ্পত্তি সম্ভব হচ্ছে, তাহলে 3 মাসে মামলা শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা সুবিধাজনক বিষয়। মধ্যস্থতা কার্যক্রমের গোপনীয়তা বিষয় সুস্পষ্ট বিধান রয়েছে, এটি প্রকাশ করা যাবে না এবং সাক্ষ্য প্রমাণ হিসেবে গ্রহণযোগ্যতা পাবে না। মধ্যস্থতা আলোচনার সময় যেগুলো আলোচনা হচ্ছে, এই আলোচনাগুলো পরবর্তীতে আদালতে এসে বলা যাবে না যে মধ্যস্থতা করার সময় সে বলল যে এই বিষয়টা, কিন্তু এখন সে এটার বলছে না, সে স্বীকার করছে না, এটা আদালতে বলাই যাবে না। কোনো মধ্যস্থতা করতে গিয়ে যদি কোনো কিছু গোপন তথ্য প্রকাশ পায়, অ্যাডভোকেটরা জানলো, অ্যাডভোকেট সাক্ষ্য আইনের 126 ধারা অনুসারে এই মক্কেলদের গোপন বিষয় গোপন রাখতে বাধ্য। এই কারণে ব্যর্থ যেটা হলো মধ্যস্থতা, এই ব্যর্থ হয়ে যাওয়া মধ্যস্থতা আদালতে যখন জবানবন্দি জেরা করা হবে তখন কিন্তু সেটার প্রকাশ করা যাচ্ছে না, তার মানে গোপনীয়তা, এটা একটা সুবিধা দিক। মানে ট্রাই করা যেতেই পারে, যদি হয়তো ভালো, না হলেও কোনো সমস্যা হচ্ছে না, কারণ এটার কোনো সাইড ইফেক্ট নাই এক কথায়। মানে এটা এমন একটা ওষুধ, সেটা ট্রাই করাই যেতে পারে। যদি ভালো লাগে, মানে রোগ সারে তো ভালো, আর যদি রোগ না সারে তাহলে এটার কোনো সাইড ইফেক্ট নাই, ব্যাপারটা এরকম। এই ধরনের আপোষ নিষ্পত্তি অনুযায়ী আদালতের দেওয়া কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা বা পর্যালোচনার আবেদন করা যাবে না, মানে রিভিউ করা যাবে না, রিভিশন করা যাবে না, আপিল করা যাবে না। তাহলে এটাও একটা ভালো দিক যে মধ্যস্থতা করে সলনামা দাখিল করলেই এই বিষয়ে এটাই সর্বশেষ ডিসিশন, এটার সামনের দিকে আগাচ্ছে না, তার মানে এটা 100% ফুল স্টপ লেগে গেল এই মামলায়। আপিলে যে মানে এর পরের আর কোনো প্রতিকার নাই, থেমে যাচ্ছে বিষয়টা। উক্ত প্রক্রিয়ায় মামলার সমাধান হলে আদালত সংশ্লিষ্ট পক্ষগণকে কোর্ট ফির টাকা ফেরতের আদেশ দিবেন। যদি বড় অঙ্কের কোর্ট ফি দিয়ে মামলা করতে হয়, তাহলে কোর্ট ফির টাকাও কিন্তু ফেরত পাওয়া যাবে। এটা একটা সুবিধা বা ভালো দিক, বা এটা একটা ভালো উদ্দেশ্য যে কোর্ট ফি ফেরত পাওয়া যাচ্ছে। সার্বিক দিক বিবেচনায় বর্তমান সমাজ ব্যবস্থায় বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনি সমস্যার কার্যকারী সমাধানের মাধ্যমে জনগণের দুর্ভোগ কমিয়ে এনেছে, তাহলে কমিয়ে এনেছে, এটা সুবিধাও প্লাস কমিয়ে আনার উদ্দেশ্যেই এটা তৈরি করা হয়েছে। দেখেন, দুই অ্যাঙ্গেল থেকে উত্তর সঠিক হচ্ছে। দীর্ঘদিন একটি মামলা আটকে থাকা শুধু জনগণের জন্যই নয়, বরং রাষ্ট্রের জন্যও যথেষ্ট ভোগান্তির। এতে রাষ্ট্রের বিচার ব্যবস্থা ব্যাহত হয় এবং তা প্রশ্নবিদ্ধ হয়।
মামলার দীর্ঘসূত্রিতা, আর্থিক দিক এবং অন্যান্য বিষয় বিবেচনায় বিকল্প বিরোধ নিষ্পত্তি এক অবিস্মরণীয় ভূমিকা পালন করে যাচ্ছে এবং স্বল্প সময়ের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে জনগণকে আশার আলো দেখাচ্ছে। আমাদের আইন ও বিচার বিভাগকে অবশ্যই বিষয়টি আরো গুরুত্ব সহকারে বিবেচনা করার পাশাপাশি সর্বত্র প্রচার ও প্রসারকল্পে এগিয়ে আসতে হবে। যেমন আমি ক্লাসের মাধ্যমে আমার আজকের যে একটা এক্সপিরিয়েন্স, আমার বাস্তব একটা মামলার, সেটা আপনাদের শেয়ার করলাম। এটা একটা কি হয়ে গেল, প্রচার হয়ে গেল। আপনারা এখান থেকে অনুপ্রাণিত হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে নিজে মামলা পরিচালনার ক্ষেত্রে মক্কেলদেরকে সমঝোতার যে পথ সেটা দেখাতে পারবেন, যাতে দেশের আপামর জনগণের মধ্যে একটি পদ্ধতির বিস্তৃতি ঘটে। একই সঙ্গে আমাদেরও উচিত মামলা মোকদ্দমার ঝামেলা পরিহার করে বিকল্প বিরোধ নিষ্পত্তির সুবিধা গ্রহণ করা এবং নিজেদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা। তো এই ছিল 1 নম্বর প্রশ্নের উত্তর, যেটা বেশ বড়। 10 নম্বরের জন্য করে দিয়েছি। 7, 8, 9 বা 10 নম্বরে আসলে এখান থেকে কম বেশি করে লিখবেন। পরের প্রশ্ন, মধ্যস্থতা কাকে বলে? আমরা একটু আগে মধ্যস্থতা কি সেটা দেখেছি। এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি অলরেডি। এবার আমরা সালিশ কাকে বলে? সালিশের কিন্তু আমরা প্রশ্নের উত্তরটাও পেয়েছি, আরেকবার পড়ে দিচ্ছি। এ প্রক্রিয়ার ধরন মধ্যস্থতার হলেও কিছুটা নিয়মতান্ত্রিক ভাবে সম্পাদিত হয়। একই বিষয় আমরা পড়েছি অলরেডি, আছে আগে 1 নম্বর প্রশ্নের মধ্যে আছে। আচ্ছা, আপিল মোকদ্দমায় বিকল্প বিরোধ নিষ্পত্তি করার সুযোগ আছে কিনা? হ্যাঁ, এটাও আছে, অলরেডি আমরা পড়েও ফেলেছি। দেখেন, একটা প্রশ্ন পড়লেই আমরা একের মধ্যে প্রায় সব পেয়ে যাচ্ছি, মানে একের মধ্যে অনেক পাচ্ছি। কারা মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ পেতে পারেন এবং কারা মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ পেতে পারেন না, এখানে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি। এটা 89 এতে আছে। বিচারিক আদালত নিজে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ পেতে পারেন। আদালত, আইনগত সহায়তা কর্মকর্তা মানে লিগ্যাল এড অফিসার, পক্ষসমূহে নিযুক্ত আইনজীবীগণ, স্থানীয় বার সমিতির সভাপতির সাথে জেলা জজ কর্তৃক প্রণয়নকৃত প্যানেলের সদস্যবৃন্দ, অবসরপ্রাপ্ত কোনো বিচারক বা জজ, যোগ্য কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ পেতে পারেন, বা অন্য যে কোনো যোগ্য কোনো ব্যক্তি। কারা পেতে পারেন না? প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ পেতে পারেন না। এটাও কিন্তু আমরা অলরেডি 1 নম্বর প্রশ্নের মধ্যেই পেয়েছি। এখানে আমি আরো পয়েন্ট আকারে আরেকটু সুস্পষ্ট করার চেষ্টা করেছি। তাহলে এই যে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর এর উদ্দেশ্য বা সুবিধা কি, এটাও আমরা অলরেডি 1 নম্বর প্রশ্নের সর্বশেষ অংশে দেখেছি। তাহলে একটা প্রশ্ন পড়লে কিন্তু একটা টপিক আপনার কাভার হয়ে যাচ্ছে আশা করি। এরপরে টপিক 6, অ্যাডজর্নমেন্ট। অ্যাডজর্নমেন্ট বলতে মুলতবি বা কার্যক্রম স্থগিত। আমরা ছোটকালে সিনেমা নাটক দেখলে আদালত কিন্তু এই শব্দটা বলতো, তখন হয়তো বা বুঝতাম না অ্যাডজর্নমেন্ট কি। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন, এই শব্দটা উচ্চারণ করতেন আদালত। তার মানে আদালত মুলতবি ঘোষণা করা হলো মানে আজকের মতো শেষ। বা অনেক সময় আংশিকভাবে মুলতবি ঘোষণা করা হয়, হয়তো বা লাঞ্চ ব্রেকের পরে গুরুত্বপূর্ণ সাক্ষীগুলো হতে পারে এরকম। এখানে আমি 2টি মাত্র প্রশ্ন রেখেছি। মোকদ্দমা মুলতবি সংক্রান্ত বিধান বিস্তারিত আলোচনা করুন। আর 2 নম্বর যে প্রশ্নটি, দ্য কোর্ট মে এট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য শুট। তার মানে আদালত যে কোনো স্টেজে একটি মামলার শুনানি মুলতবি করতে পারেন। এই যে বক্তব্য, এই বক্তব্য সিপিসি এর অর্ডার 17A উল্লেখিত মোকদ্দমা অনুযায়ী বিষয়ক বিধানের আলোকে বক্তব্যটি ব্যাখ্যা করুন। তাহলে এখানে একটা সেন্টেন্স দিয়ে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে এবং সেখানে বলা আছে আদেশ 17। আদেশ 17তেই কিন্তু অ্যাডজর্নমেন্টের যে বিস্তারিত বক্তব্য, নিয়ম কানুন, বিধিগুলো দেওয়া আছে। তাহলে আমরা মোকদ্দমা মুলতবি সংক্রান্ত বিস্তারিত বিধান একটু দেখে নিই। মুলতবিটা কি সেটাকে বুঝি। মোকদ্দমা শুনানির বিভিন্ন পর্যায়ে পক্ষগণের সুবিধা ও তাদের আবেদন ক্রমে মোকদ্দমার শুনানি স্থগিত রাখা হয় এবং পরবর্তী
ধার্যকৃত দিনে পুনরায় শুনানির কার্যক্রম চলতে থাকে। মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালতকে উপযুক্ত কারণ প্রদর্শন করলে আদালত মোকদ্দমার যে কোনো পক্ষকে সময় মঞ্জুর করতে পারে এবং সময় সময় মোকদ্দমার শুনানি মুলতবি রাখতে পারে। শুনানি মুলতবি রেখে আদালত মূলত আবেদনকারী পক্ষকে সময় মঞ্জুর করেন। আমরা খুব প্রচলিত একটা ভাষা, টাইম পিটিশন। এখন মক্কেলরা বোঝে, স্যার আমি অসুস্থ, যেতে পারছি না, স্যার আমি আজকে রাজশাহীর বাইরে আছি, ঢাকায় আছি, চট্টগ্রাম আছি, স্যার একটু টাইম পিটিশন দিয়ে দেন। যাদের দু একটা মামলা আছে বা একটাই মামলা আছে, 2-3 ডেট এসেছে, টাইম পিটিশন শব্দটা কিন্তু মক্কেলরাও বোঝে, খুব প্রচলিত হয়ে গেছে। টাইম পিটিশন বলতে সময়ের যে দরখাস্ত সেটা। দেওয়ানি কার্যবিধি 1908-এ আদেশ 17 এ মুলতবি বিষয়ে আলোচনা করা হয়েছে। এই আদেশের বিধি 1 এর উপবিধি 1 অনুযায়ী আদালত মামলার যে কোনো পর্যায়ে উপযুক্ত কারণ থাকলে কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে শুনানি মুলতবি মঞ্জুর করতে পারেন। তবে উপবিধি 6 অনুযায়ী আদালত যদি স্বেচ্ছা প্রণোদিত অর্থাৎ সুমোটো হয়ে নিজে নিজেই শুনানি মুলতবি করেন তবে তার কারণ লিপিবদ্ধ করতে হবে। এখন বাদী বিবাদী কোনো পক্ষই কি করলেন না, শুনানি মুলতবি চেয়ে টাইম পিটিশন দিলেন না বা আবেদন করলেন না। সেক্ষেত্রে আদালত যদি নিজে মন দেখাচ্ছে যে একটা সুমোটো হয়ে তিনি মুলতবি করছেন যে আজকে আর না, আগামী দিন করেন ইওর অনার, মানে লার্নেড বলে কোর্ট সিনিয়র আইনজীবীদেরকে বা জুনিয়রদেরকে অনেক সময় লার্নেড বলে, লার্নেড আজকে আর না, অনেক দেরি হয়ে যাচ্ছে বা মামলা বড় হয়ে যাচ্ছে। অনেক সময় জবানবন্দি বা জেরা একটু মুলতবি দিয়ে কন্টিনিউ বা চলমান থাক, পরবর্তী কোনো ধার্য তারিখে এইটা করা হোক। অনেক সময় কি করা হয়, আজকে হলো আগামীকালকে ধার্য তারিখ দিচ্ছি, বাকিটা আগামীকালকে করেন। এটা হয় যখন কোনো মামলা অনেক দীর্ঘ জবানবন্দি নেওয়া হয় বা অনেক দীর্ঘ জেরা করা হয় অথবা অনেক দীর্ঘ আর্গুমেন্ট করা হয়। আর্গুমেন্টে এটা বেশি হয় আদালত। আশা করি সবকিছু ঠিক আছে। আমরা আলোচনা করছিলাম যে কোনো বিচারক নিজে থেকেই মুলতবি ঘোষণা করতে পারেন কিনা। হ্যাঁ, পারেন। উপবিধি 6 অনুযায়ী আদালত যদি স্বেচ্ছা প্রণোদিত বা নিজে থেকেই নিদিচ্ছায় সুমোটো শুনানি মুলতবি করেন তবে তার কারণ লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ কেন তিনি মুলতবি দিলেন সেটা বলতে হবে। তো বিরতির আগে বলছিলাম যে যদি দেখেন যে কোনো আর্গুমেন্ট বা কোনো জেরা জবানবন্দি দীর্ঘক্ষণ চলছে, আদালত দেখছে যে অন্য আইনজীবী আছেন, আরো মামলা আছে বা আর কোনো রায় ঘোষণা করার আছে, সেক্ষেত্রে আদালত এইটাকে বিরতি রেখে বলতে পারেন আগামীকাল বা আগামী সপ্তাহে বা আগামী মাসে আরেকটা ডেট দিচ্ছি, বাকিটা পরবর্তী ধার্য তারিখে আপনি কমপ্লিট করে নেবেন। লার্নেড অ্যাডভোকেটকে অনুরোধ করতে পারেন এবং এটা তিনি কারণ লিপিবদ্ধ করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা দেখব মুলতবির ভাগ। দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 17 এর অধীনে মামলার শুনানি মুলতবি দুই ভাগে ভাগ করা যায়। মানে এখানে দুই স্টেজে আমরা ভাগ করব। সেটা কি? চূড়ান্ত শুনানি বা প্রিএম্পটরি হিয়ারিং বা পিএইচ এর আগের পর্যায়ে মুলতবি, বিধি 1 উপবিধি 3। এখানে আমরা যারা এমসিকিউ ব্যাচে আছেন তারা জানতে পারবেন যে বিধি 1 উপবিধি 3-এ কি আছে স্পষ্টভাবে সেখানে দেখবেন। আর যারা শুধুমাত্র রিটেন ব্যাচে আছেন এবং আগে আমার এমসিকিউ ব্যাচে ছিলেন, যদি এমসিকিউ নোট থাকে আপনাদের কাছে তাহলে এটা আপনারা দেখে নিতে পারবেন, অথবা বিআর অ্যাক্ট বা কোনো গাইড থেকে দেখে নেবেন বিধি 1 উপবিধিতে কি আছে। এবং চূড়ান্ত শুনানি বা প্রিএম্পটরি হিয়ারিং বা পিএইচ পর্যায়ে মুলতবি বিধি 1-এর উপবিধি 4-এ আছে। তো বিধি 1-এর উপবিধি 3-এ আছে হচ্ছে মানে মামলা শুনানি বা প্রিএম্পটরি হিয়ারিং অর্থাৎ পিএইচ এর আগে কয়টা টাইম পিটিশন দেওয়া যাবে এই বিষয়ে বলা আছে। এবং আরেকটা হচ্ছে শুনানি শুরু হয়ে গেছে মানে পিএইচ পর্যায়ে, তখন কয়টা শুনানি দেওয়া যাবে। এটা দুইটা বেসিক ডিফারেন্স আছে টাইম পিটিশন সাবমিশন করার, এবং এর ভিত্তিতে আদালত টাইম পিটিশন মঞ্জুর করে থাকবেন।
তাহলে 1 নম্বর পয়েন্ট ব্যাখ্যা করি। চূড়ান্ত শুনানি বা পিএইচ এর আগের পর্যায়ে মুলতবি প্রতিপক্ষকে খরচ ছাড়া মানে কস্ট কম্পিটিশন দিলে 200 থেকে 1000 টাকা পর্যন্ত কস্ট করতে পারে আদালত। 6 বার করে শুনানি মুলতবি মঞ্জুর করা যাবে, মানে এক একটা পক্ষ 6 বার করে টাইম পিটিশন দিতে পারবে। তাহলে বাদী পক্ষ 6 বার, বিবাদী পক্ষ 6 বার, 12 বার হয়ে গেল। এমনি কি সিভিল মামলায় মানে দেরি হয় শেষ হতে? এমনিতেই তো দীর্ঘ দীর্ঘ ডেট পড়ে, আদালত নিজে থেকে তো মুলতবি দিতেই পারে না, আবার পক্ষরা আবেদন করলে 6 6 12 বার টাইম পিটিশন দিতে পারবে। আর সকল খরচ সহ এছাড়াও যদি কস্ট দিতে চাওয়া হয় 200 থেকে 1000 টাকা, যেটা আদালত নির্ধারণ করেন আদালতের ইচ্ছা মাফিক, আরো 3 বার শুনানি মুলতবি মঞ্জুর করা যাবে। তার মানে খরচ ছাড়া বাদী 6 বার পাবে, বিবাদী 6 বার পাবে, 12 বার। খরচ সহ মানে কস্ট দিয়ে উইথ কস্ট বাদী 3 বার পাবে, বিবাদী 3 বার পাবে। তাহলে কতবার হলো? 6 বার। এদিকে 12 বার আর 6 বার 18 বার হয়ে গেল। তাহলে পিএইচ পর্যায়ে 18 বার মুলতবি পাবে উভয় পক্ষ। এক্ষেত্রে খরচ হবে সর্বনিম্ন 200 থেকে সর্বোচ্চ 1000 টাকা। খরচের টাকা অপর পক্ষকে দিতে হবে। মনে করেন বাদী পক্ষ যদি টাইম পিটিশন দেয় এবং কস্ট হয় 200 বা 500 টাকা বা 1000 টাকা, সেইটা বিবাদীকে দিতে হবে। বিবাদী যদি টাইম পিটিশন দেয় এবং কস্ট করা হয়, সেক্ষেত্রে এই কস্টের টাকা বাদীকে দিতে হবে, মানে অপর পক্ষ টাকাটা পাবে। অর্থাৎ মামলার এক পক্ষ চূড়ান্ত শুনানির আগের পর্যায়ে সর্বমোট 9 বার মুলতবি চাইতে পারে। আর দুই পক্ষ মিলে মোট 18 বার মুলতবি চাইতে পারে। এই যে কতবার পাবে, কোন পর্যায়ে পাবে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এখান থেকে প্রশ্ন আসে। আর আপনার লিখিততে কতটুকু তথ্য দিবেন তার উপর ডিপেন্ড করছে আপনি কতটুকু তথ্য জানেন। তা তথ্য বেশি জানলে তথ্য বেশি দিতে পারবেন, আর এগুলোই সেই তথ্য যেগুলো আপনাকে ভালো নম্বর এনে দিবে। তবে প্রতিটি ক্ষেত্রে মুলতবি চাওয়ার জন্য আদালতকে উপযুক্ত কারণ দেখাতে হবে। আপনি চাইলে না দিবে তা না, কি কারণে চাচ্ছেন সেটা অবশ্যই গ্রাউন্ডস ক্লিয়ার হতে হবে, ব্যাখ্যা করতে হবে, আদালতকে সন্তুষ্ট করতে হবে, কনভিন্স করতে হবে। চূড়ান্ত শুনানি পর্যায়ে মুলতবি মামলা শুনানি শুরু হয়ে গেছে, সাক্ষী শুরু হয়েছে বা হচ্ছে, এই সময় যদি কেউ মুলতবি চায় তার বিধান কি? সাধারণত চূড়ান্ত শুনানি সাধারণত চূড়ান্ত শুনানি পর্যায়ে মুলতবি চাওয়া যাবে না। সাধারণ বিধান চাওয়া যাবে না, তবে ন্যায় বিচারের স্বার্থে প্রতিপক্ষকে খরচ সহ সর্বোচ্চ 3 বার শুনানি মুলতবি মঞ্জুর করা যাবে। তার মানে খরচ ছাড়া একবারও পাওয়া যাবে না, খরচ সহ পাওয়া যাবে। এক্ষেত্রেও মুলতবি চাওয়ার জন্য আদালতকে পর্যাপ্ত কারণ দেখাতে হবে, আর খরচের টাকা অপর পক্ষকে দিতে হবে, এখানে অপর পক্ষকে দিতে হবে। এখন উভয় পক্ষই একই সাথে শুনানি মুলতবির আবেদন করলে খরচের টাকা কে পাবে? এখন এরকম হতে পারে যে এক পক্ষ করেছে, আরেক পক্ষ জানে না যে উনিও শুনানির জন্য মুলতবি ঘোষণা করেছেন। সাধারণত এক পক্ষ টাইম পিটিশন দিলে অপর পক্ষ জানতে পারলে তিনি টাইম পিটিশন দিবেন না, কিন্তু যদি ঘটনাক্রমে দুইজনই একসাথে টাইম পিটিশন দিয়ে ফেলে তাহলে বিধানটা কি, টাকাটা কে পাবে? উভয় পক্ষই যদি একই সাথে শুনানি মুলতবির জন্য সময়ের আবেদন করে আর আদালত যদি মঞ্জুর করে, তাহলে উভয় পক্ষকে সেই খরচের টাকা রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব হিসাবে জমা দিতে হবে। অর্থাৎ এটা চালানের মাধ্যমে কোর্টে দিতে হবে এবং চালানের কপি কোর্টে জমা দিতে হবে, যেটা মামলা নথিতে থাকবে। মুলতবি মঞ্জুর হওয়ার পর খরচ প্রদানে ব্যর্থতার ফলাফল সেটা কি? টাইম পিটিশন দিলাম, বললো ঠিক আছে, 1000 টাকার কস্ট বা 500 টাকার কস্টে আপনার টাইম পিটিশন মঞ্জুর করা হলো। মঞ্জুর করার পরে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বলা হলো যে আপনি আজকেই দিবেন কস্ট, বা আগামী ধার্য তারিখের মধ্যেই দিবেন, বা আগামী ধার্য তারিখে কস্ট দিবেন, তাহলে আগামী ধার্য তারিখে কস্ট দিতে যদি ব্যর্থ হয় সংশ্লিষ্ট পক্ষ, তাহলে কি হবে? সিদ্ধান্ত তো দিতে হবে। বাদী পক্ষকে আদালত খরচা সহ মুলতবির আবেদন মঞ্জুর করলে তিনি যদি তা অপর পক্ষকে দিতে ব্যর্থ হন, মানে বাদীকে কস্ট করা হলে বাদী টাকা দিতে পারছে না, বিবাদীকে কস্টের টাকা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে, তবে মামলাটি খারিজ হয়ে যাবে। তার মানে বাদীকে সাজা দেওয়ার তো একমাত্র মানে একটা ভালো পদ্ধতি কি, বাদীর মামলাটাকে ডিসমিস বা খারিজ করে দেওয়া।
আপনাকে কষ্ট করা হয়েছে, আপনি কষ্টের টাকা দিতে ব্যর্থ, তাহলে আপনি মামলা চালাতে পারবেন না, মামলাই বাতিল, মামলা শেষ। তাহলে বাদী বাধ্য হয়ে যেন মামলা খারিজ না হয় তাই দ্রুত কষ্টের টাকা দিয়ে দিবে, যেন মামলাটা খারিজ না হয়, খারিজ আটকানোর জন্য টাকা দিতে বাধ্য হবে। আবার বিবাদী পক্ষকে আদালত খরচা সহ মুলতবির আবেদন মঞ্জুর করলে তিনি যদি তা মানে কস্ট অপর পক্ষকে অর্থাৎ বাদী পক্ষকে দিতে ব্যর্থ হয়, তাহলে মামলাটি একতরফা সূত্রে এক্সপার্টে ডিক্রি হবে। বিবাদীকে যদি কষ্ট দেওয়া হয়, বিবাদী বাদীকে টাকা দিতে পারছে না, তাহলে মামলা কি হবে, এক্সপার্টে হয়ে যাবে। কেন এক্সপার্টে হয়ে যাবে? তার মানে বিবাদী মামলাতে উপস্থিত হলে এক্সপার্টে হয় না, দোতরফা হয়। যেহেতু উপস্থিত হয়েছে এখন দোতরফাই হবে, কিন্তু যেহেতু কস্ট দিচ্ছে না তাই তার আর বক্তব্য শোনা হবে না, মামলা একতরফা হয়ে যাবে। তার মানে বিবাদীকে শাস্তি দেওয়ার এটাই বিধান যে একতরফা করে দেওয়া হোক, বিবাদীর আর কোনো কথাই শোনা হবে না মামলায়। আশা করছি বাদীর মামলা খারিজ হলে বাদীর যে ক্ষতি হয়, আর বিবাদীর বিষয়টা যে বিবাদী যখন মামলা চালাতে ব্যর্থ হয়, তখন মামলাটা যখন এক্সপার্টে হয় বিবাদীর কিভাবে ক্ষতি হয় এই বিষয়টা বুঝতে পেরেছেন। তবে এই অবস্থায় ক্ষতিগ্রস্ত পক্ষ 30 দিনের মধ্যে 2,000 টাকা খরচ প্রদান করে আবেদন করলে মামলাটি আবার পুনর্জীবিত হবে। এই খরচের টাকা অপর পক্ষকে প্রদান করতে হবে। তার মানে প্রথম যখন টাইম পিটিশন দেওয়া হলো, মঞ্জুর করা হলো, হয়তো বা 200 টাকা কস্ট করা হয়েছে, এই 200 টাকা দিল না, দিতে ব্যর্থ হলো অপর পক্ষকে, তাহলে মামলা কি হয়ে গেল, খারিজ হয়ে গেল। অথবা বিবাদীর ক্ষেত্রে হলে এক্সপার্টে হলো। তাহলে মামলা খারিজ যদি হয়, বাদী যদি মামলাটাকে চালু করতে চায়, এই 200 টাকার কাছে এবার দিতে হবে 2,000 টাকা। আর একতরফা হয়ে গেলে বিবাদীকে 2,000 টাকা দিয়ে মামলা আবার এক্সপার্টে থেকে দুতরফায় নিয়ে আসতে হবে। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা বিধি একেই পাবো, 17 আদেশের মধ্যে। মুলতবির পর নির্দিষ্ট দিনে হাজির না হওয়ার ফলাফল, এটা আমরা পাবো বিধি 2-এ, 17 আদেশেই। যে তারিখ পর্যন্ত কোনো মোকদ্দমার শুনানি মুলতবি রাখা হয়, সেই তারিখে পক্ষগণ তথা বাদী হাজির না হলে মোকদ্দমা খারিজ, এবং বিবাদী হাজির না হলে একতরফা। একই কথা, যে মুলতবি পর নির্দিষ্ট দিনে, মানে মনে করেন আজকে মুলতবি করে দিল, পরবর্তী ধার্য তারিখ দিল মনে করেন 10/10/2024, এই 10/10/2024 বা 10 অক্টোবর 2024-এ যদি বাদী উপস্থিত না হয় বাদীর মামলা খারিজ, আর বিবাদী উপস্থিত না হলে আবার একতরফা হয়ে যাবে। তো এটাই হচ্ছে বিধি 2-এর বক্তব্য। তাহলে একতরফা ডিক্রি কিংবা আদালত ন্যায়সঙ্গত অন্য কোনো আদেশ দিতে পারে। খারিজি করবেন বা একতরফাই করবেন এটাও নয়, এটাও করতে পারেন, অথবা ন্যায়সঙ্গত অন্য একটা আদেশ দিতে পারেন, মানে আবার আরেকটা হয়তো বা ডেট দিতে পারেন ন্যায় বিচারের স্বার্থে, যে মামলাটা খারিজ না করে বা একতরফা না করে আরেকটা নিজে থেকেই সময় দিতে পারেন আদালত। তাহলে মুলতবি সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা জেনে নিলাম 17 বিধি অনুসারে, সরি 17 আদেশ অনুসারে বা অর্ডার 17 অনুসারে। এবার আমরা এখান থেকে আরেকটি প্রশ্ন একটু অন্যভাবে উপস্থাপন করা আছে, ব্যাখ্যা করুন। ব্যাখ্যা করুন এই টাইপের প্রশ্ন কিভাবে উত্তর করতে হয়, ইংলিশ স্টেটমেন্ট হোক বা বাংলা স্টেটমেন্ট হোক, এটা কিন্তু আমি আপনাদেরকে শিখিয়েছি ক্লাস টেস্টের মাধ্যমে। তো এখানে সেটা কিভাবে আমি ব্যাখ্যা করছি সেটা দেখাই। এটা বিগত সালের একটি প্রশ্ন। দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য শুট। কোনো মামলার যে কোনো স্তরে, যে কোনো পর্যায়ে আদালত মুলতবি ঘোষণা করতে পারেন। 17 আদেশ অনুসারে এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথমেই আমি বলেছি যদি বাংলা বা ইংলিশ স্টেটমেন্ট দেওয়া হয় এবং সেটা ব্যাখ্যা করতে বলা হয়, প্রথমেই স্টেটমেন্টটা তুলে দিতে হবে, তুলে দিয়ে কোটেশন মার্কের মধ্যে দিবেন। দেওয়ার পর অর্থাৎ এর অর্থাৎ দেওয়ার পরে এর অর্থ কি, বাংলা অর্থ বঙ্গানুবাদটা দিয়ে দিতে হবে। ইংলিশ যদি বাক্য হয় তার বাংলা দিতে হবে, ল্যাটিন ম্যাক্সিম হলে ল্যাটিনটার ইংলিশ বাংলা উভয় দেওয়ার চেষ্টা করতে হবে। তো এখানে যেহেতু ইংলিশ, ইংলিশের বাংলা দিলে হবে। অর্থাৎ আদালত যে কোনো পর্যায়ে মামলার শুনানি মুলতবি করতে পারেন। তাহলে যেটা জানতে চাইলো, ব্যাখ্যা করতে আহ, বলছে প্রশ্নে, সেটার আমরা বাংলাটা বলে দিলাম, এবার এটার আলোকে আমরা উত্তর করব। তাহলে সিপিসি এর অর্ডার 17-এ উল্লেখিত মোকদ্দমা মুলতবি বিষয়ক বিধানের আলোকে বক্তব্যটি নিম্নে ব্যাখ্যা করা হলো। ব্যাখ্যা চাইলো, এবার আমি ব্যাখ্যা করা হলো বলে নিচে চলে আসছি পরবর্তী লাইনে।
মামলার শুনানির ওপর ভিত্তি করে দেওয়ানি মামলার স্তরসমূহকে দুইটি প্রধান ভাগে বিভক্ত করা যায়। এবার আমরা মুলতবি যে দিব, এই যে দুইটা ভাগে মুলতবি দেওয়া যায় একটু আগে আমরা দেখলাম, সেটা এখানে আমি আবার রিপিট করেছি, সেটা একটু দেখে নেবেন। একই বিষয়, তাই আমি আবার পড়ছি না, এটা আপনারা পড়ে নেবেন। আচ্ছা, তো এখানে দুইটা পয়েন্ট, যে শুনানির পর্যায়ে এবং শুনানির আগে, এই দুইটা বিষয় কিন্তু আমরা একটু আগে দেখেছি। তো এই পর্যন্ত একই প্রকার বক্তব্য। এবার আমরা এই যে শেষে আমি ইয়েলো হাইলাইট করব এখন, আগের প্রশ্নের সাথে এতটুকু আপনার অ্যাড করতে হবে, শুধু কতটুকু, সিপিসি এর অর্ডার 17 এর বিশ্লেষণ করলে উপলব্ধি করা যায় যে চূড়ান্ত শুনানির আগের পর্যায়ে খরচা ব্যতীত এবং খরচা সহ মামলার যে কোনো পক্ষ মুলতবি পেতে পারে। তার মানে পিএইচ এর আগে খরচা দিলেও মুলতবি পাওয়া যায়, খরচা ছাড়াও মুলতবি পাওয়া যায়, 6টা খরচা ছাড়া এবং 3টা খরচা সহ একটা পক্ষ। তাহলে উভয় পক্ষ চিন্তা করলে 6 6 12টা এবং 3 3 6টা, টোটাল 18টা। একটু আগে আমি দেখেছি আগের প্রশ্নে, সেটাই আবার ব্যাখ্যা করছি। আবার চূড়ান্ত শুনানির পর্যায়ে মানে পিএইচ এর পর্যায়ে সাধারণত মুলতবি চাওয়া যাবে না, তবে ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত প্রতিপক্ষকে খরচা সহ সর্বোচ্চ 3 বার শুনানি মুলতবি করতে পারে। অধিকন্তু মামলার পক্ষগণের আবেদন ছাড়াও কারণ লিপিবদ্ধ পূর্বক আদালত স্বেচ্ছাপ্রণোদিত বা সমুট হয়ে শুনানি মুলতবি করতে পারেন। এই বক্তব্যগুলোও কিন্তু আমরা আগে দেখলাম, কিন্তু সেটা আমরা শেষে আবার উপস্থাপনা করব। তাহলে এই যে ইয়েলো হাইলাইট করা অংশ দেখে আমরা কি বুঝতে পারছি, যে একটা মামলা একটা মামলা শুনানির পর্যায়ের আগে একটা স্টেজ থাকে, শুনানির পর্যায়ের পরে একটা শুনানির পর্যায়ের স্টেজ থাকে, দুইটা বেসিক স্টেজ। তাহলে শুনানির আগের স্টেজ মানে ফাইলিং থেকে শুরু করে পিএইচ পর্যন্ত সবগুলো স্টেজকে বোঝাচ্ছে। আর পিএইচ এর পর্যায়ে বলতে মামলাটা শুনানি শুরু হলো মানে সাক্ষী শুরু হলো, বাদীর সাক্ষী হলো, বাদীর জেরা হলো, বিবাদীর সাক্ষী হলো, বিবাদীর জেরা হলো, এই স্টেজকে বোঝাচ্ছে। তার মানে এই যে মুলতবি চাওয়ার বিধানটা দুই স্টেজে ভাগ করা হচ্ছে, একটা আগে একটা পরে। তার মানে একটা প্রাথমিক স্তর এবং একটা উচ্চতর স্তর, পরের দিকের স্তর বা মাধ্যমিক স্তর আমরা বলতে পারি। তো এই যে দুইটা স্তরেই যেহেতু মুলতবি চাওয়া যাচ্ছে, তার মানে এই বক্তব্যটা কি সঠিক হচ্ছে না? অতএব এটি স্পষ্ট যে দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য শুট। তাহলে একটা মামলার যে কোনো পর্যায়ে আদালত, অর্থাৎ আদালত যে কোনো পর্যায়ে মামলার শুনানি মুলতবি করতে পারে। তাহলে আগের প্রশ্নের সাথে শুধুমাত্র এই ইয়েলো হাইলাইটেড অংশটুকু অ্যাড করে দিলেই আপনার উত্তর হয়ে যাচ্ছে। তবে আরেকটু আমি বলবো, যে এটার সাথে ব্যাখ্যা যদি চাওয়া হয়, যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে, এই যে এখন যে ইয়েলো হাইলাইট করছি আমি, যে প্রথমে যে ইয়েলো হাইলাইটেড বিষয়, এইভাবে আপনাকে সূচনা করতে হবে। ইংলিশে একটা সেন্টেন্স দিলে এটা ব্যাখ্যা করুন, আপনাকে সেই সেন্টেন্স দিতে হবে, অর্থাৎ এটার বাংলা লিখতে হবে। তারপরে এটা কোথায় আছে এখানে বলে দেওয়া আছে, আদেশ 17-তে আছে। সে ফর এক্সাম্পল যদি 17 আদেশের কথা প্রশ্নে উল্লেখ করা না থাকতো, বলতো যে দ্য কোর্ট মে অ্যাট অ্যানি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য শুট, এইটি সিপিসি এর আলোকে ব্যাখ্যা করুন, শুধু এতটুকু বলে দেওয়া হলো। অথবা আলোচ্য বক্তব্যটি ব্যাখ্যা করুন, আইনের নামও বলে দিল না। তাহলে আইনের নাম কোথায় আছে, বিধান ধারায় আছে না আদেশে আছে, সেটা আপনাকে নিজেই এখানে উল্লেখ করতে হবে সূচনাতে। প্রথমে এই যে এখানে যেটা আমি লিখে দিয়েছি, পরে এই যে এই জায়গায় আপনাকে উল্লেখ করতে হবে। এখানে প্রশ্নে দেওয়া আছে ফাইন, কিন্তু প্রশ্নে দেওয়া না থাকলেও আপনাকে এটা লিখতেই হবে। তাহলে আবারও বলি, ব্যাখ্যামূলক প্রশ্ন ইংলিশে যদি সেন্টেন্স দেয়, ইংলিশ স্টেটমেন্টটা দিয়ে দিলেন, সেন্টেন্সটা দিয়ে দিলেন, এর অর্থাৎ বলে এর বাংলাটা দিয়ে দিলেন। তারপরে আইনগত যে পরিচয়, অর্থাৎ এটা কোথায় আছে, কিসের ভিত্তিতে আপনি ব্যাখ্যা করছেন, আপনার তো বানিয়ে কথা না, এইটা তো কোনো সেকশন বা কোনো অর্ডারের বিধির কোনো একটা জায়গায় আছে। তো কোথায় আছে সেটা একটু বলার চেষ্টা করলেন, এবং সেখানে কি বক্তব্য আছে 17
আদেশে কি আছে সেটা আমি দুইটা পয়েন্টে ব্যাখ্যা করে দিলাম, যেটা আগের প্রশ্নেও ছিল। তারপরে আমরা আবার ইয়েলো হাইলাইটে এটা কি করব, এই যে এখানে কারণ ব্যাখ্যা করছি, যে শেষের যে 1 2 3 4, এই যে 4.5 লাইন, এখানে যে একটা প্যারা দিয়েছি এখানে কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি। এবং লাস্টে এসে আমি 1.5 লাইনে কি করছি, এটাকে আবার ওই, অতএব এটি স্পষ্ট যে, অথবা বলতে পারি যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, বলে আবার ইংলিশ সেন্টেন্সটা দিয়ে দিলাম প্রশ্ন থেকে তুলে, আবার এটার অর্থাৎ বলে বাংলা দিয়ে দিলাম, শেষ। তার মানে আপনি ইংলিশ সেন্টেন্স দিয়ে শুরু করলেন, আবার ইংলিশ সেন্টেন্স দিয়ে আপনি ফাইনাল শেষ করলেন। দুইবার আপনার বিষয়টা আসতে হবে, একবার আলোচনা করা করছে এটা, আবার এই কারণে এটা এই। আশা করি ব্যাখ্যামূলক প্রশ্ন যদি আসে এভাবে উত্তর করবেন। এই প্রশ্নটা আমি দিয়েছি, এটা সর্বোচ্চ 7 নম্বরের জন্য এনাফ, তবে 5 নম্বরের জন্য আসতে পারে এই ধরনের প্রশ্ন। 5 নম্বরের জন্য আসলে এতটুকুই লেখার চেষ্টা করবেন। 5 নম্বরের জন্য এটা ফাইন একটা, মানে কনসাইজ উত্তর, না বেশি না কম। 5 নম্বর নিতে চাচ্ছেন আর এতটুকু লিখবেন না, তা তো হয় না। আচ্ছা, আজকে দুইটি টপিক আলোচনা করার কথা ছিল, খুবই ছোট দুইটি টপিক, আলোচনা শেষ। আর আবার মঙ্গলবারে হবে 7 এবং 8 নম্বর, পরের সপ্তাহে 9 এবং 10 নম্বর, এইভাবে আমরা শেষ করব। তো আজকের ক্লাসের আলোচনা এতটুকুই। আজকের ক্লাস থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, বা আজকের ক্লাস রিলেটেড যদি প্র্যাকটিক্যাল কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার জন্য আজকে যথেষ্ট সময় আছে। 40 মিনিটের কেবল 21 মিনিট হয়েছে, 19 মিনিট সময় আছে, প্রশ্ন করলে আলোচনা হতে পারে আরো। আর প্রশ্ন না করলে আমি ক্লাসটি শেষ করে দেব।